জিডিপির যেখানে ৬% বরাদ্দ দেওয়ার কথা সেখানে জিডিপির ১.সামথিং বরাদ্দ দেওয়া হচ্ছে। অবশ্যই আমার ধরেন যে কোনো কিছুকে যদি আমার খুব এই ব্যবস্থায় যদি আমাকে উন্নত করতে হয়, আমার তো সেটার পেছনে একটা রাষ্ট্রীয় প্রণোদনা লাগবে, একটা পর্যাপ্ত পরিমাণ বাজেট থাকা লাগবে। এবং শুধু বাজেট থাকলেই হয় না, বাজেটটা যেন সঠিকভাবে সেখানে ওই জায়গাগুলোতে ব্যবহৃত হয় এবং ওই আউটপুটটা বের করে নিয়ে আসা যায়, সেটার জন্য পরিপূর্ণ অবকাঠামো লাগবে। কোনোটাই কিন্তু আমার বাংলাদেশের এডুকেশন সিস্টেমে নাই। আজকে আমাদের বাংলাদেশে জাতীয় শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে জাতীয় বাজেটের মাত্র 12.01%। কিন্তু আমরা যদি দেখি যে একটা সায়েন্টিফিক্যালি যদি একটা এডুকেশন সিস্টেমকে আমার দাঁড় করাইতে হয়, যেটার মধ্য দিয়ে আমি এখানে উচ্চশিক্ষা থেকে বলি বা যে কোনো জায়গায় খুবই উৎকর্ষতা লাভ করতে চাই বা খুব চিন্তাশীল ব্যক্তিগোষ্ঠী তৈরি করতে চাই বা ওই ইনোভেশনের জায়গাগুলোতে আমি নিয়ে যেতে চাই, তাহলে আমার এখানে 25% বরাদ্দ দেওয়া দরকার। কিন্তু সেটা কিন্তু আমার বাংলাদেশে নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জিডিপির যেখানে ৬% বরাদ্দ দেওয়ার কথা সেখানে জিডিপির ১.সামথিং বরাদ্দ দেওয়া হচ্ছে। এত কম বরাদ্দ কেন? এই যে শিক্ষা খাতকে তারা মনে করে একটা অনুৎপাদনশীল খাত, সেই কারণে এখানে এত বেশি বিনিয়োগ দিয়ে আমি কী করবো, অর্থাৎ সে বিনিয়োগ করতেছে এটা মনে করতেছে, কিন্তু এটা যে তার দায়িত্ব এটা সে মনে করছে না। সেই জায়গা থেকে কিন্তু ধসটা আমার খুব নামছে। যেমন ধরেন এই যে র্যাঙ্কিংগুলো হয় বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং করার জায়গাটাই হচ্ছে প্রথমে দেখে তার গবেষণাটা কীরকম। আমার বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 100 বছরে এমন কি মৌলিক গবেষণা করেছে? নাই তো। ফলে তার র্যাঙ্কিং কীভাবে করে আগাবে? কারণ গবেষণা খাতে বরাদ্দ তো 2%, যেই গবেষণা খাতে তার বরাদ্দ হওয়া দরকার ছিল সর্বোচ্চ, যেটার কারণে সে বিশ্ববিদ্যালয়, সেখানে সে 2% বরাদ্দ দিয়ে রাখছে। তাহলে কীভাবে করে একজন যে মনে করে যে সে একটা বিষয়ে গবেষণা করতে চায়, তার ওই আর্থিক সাপোর্টটা তো রাষ্ট্র থেকে আসতে হবে, কোনো গোষ্ঠী থেকে না। সে যখন এটা পায় না তখন সে তো গবেষণা থেকে নিরুৎসাহিত হয়ে চলে যায়। তাহলে কিভাবে করে এই বিশ্ববিদ্যালয় নতুন চিন্তা নিয়ে আসতে পারবে, নতুন ভাবনাকে সামনে নিয়ে আসতে পারবে, নতুন কথা মানুষের কাছে নিয়ে আসতে পারবে? সে কারণেই সে মার খাচ্ছে, সে কারণেই উচ্চশিক্ষা গবেষণায় বা উচ্চশিক্ষার মানের ক্ষেত্রে একটা ধস নামছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে ছাত্র শিক্ষকের অনুপাত বা সম্পর্ক যদি আমি বলি, আমার ক্লাসরুম ঠিক নাই, আমার ক্লাসরুমের অবকাঠামো ঠিক নাই, আমার ক্লাসরুমের লেকচার থ্রো করার কোনো ইকুইপমেন্টস ঠিক নাই, আমার শিক্ষকের মান এবং শিক্ষক নিয়োগের যে জালিয়াতিপূর্ণ কার্যক্রম সেগুলো আপনারা দেখেছেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। তাই এই যে দলীয়করণের যে ধারাগুলো এখানে এক্সিস্ট করে এবং সেটার মধ্য দিয়ে যে একটা জালিয়াতি নিয়োগ এখানে হয়, ফলে সেই শিক্ষক যখন আমার ক্লাস নিতে আসে একটা বিষয় সম্পর্কে তো সে আমাকে ডেপথ পড়াতে পারে না, সে তো আমাকে সেই ধারণাটা দিতে পারে না। এই যে গ্যাপটা হচ্ছে, অর্থাৎ আমি কোনো কিছু সম্পর্কে যদি উৎকর্ষতা লাভ করতে চাই আমাকে তাকে গভীরভাবে জানতে হবে। সেই যে গ্যাপ, সেটা আমার শিক্ষক ফিল আপ করতে পারছে না, আমার শিক্ষার্থী গ্রহণ করতে পারতেছে না। এই যে গ্যাপ, এটার কারণে আমার উচ্চশিক্ষা ধস নামছে এবং আমি ওটা নিতে পারছি না। আরেকটা বিষয় হচ্ছে সাম্প্রদায়িক চিন্তা। এই কারণে, যেমন ধরেন আজকে আমার রাষ্ট্রে একটা বিষয়, যেমন ধরেন আমি বলতেছি আমাকে বৃষ্টি কেন হয়, এই বৃষ্টি কেন হয় সেটার তো অনেক রকম পৌরাণিক ব্যাখ্যা আছে। তা আমি কি সেই পৌরাণিক ব্যাখ্যা দিয়ে এখন 4200 ধর্মের ব্যাখ্যা দিয়ে কি আমি তাকে পড়াবো, নাকি আমি একটা সায়েন্টিফিক ব্যাখ্যা তাকে দেবো? আমি নিশ্চয়ই একটা নির্দিষ্ট সায়েন্টিফিক ব্যাখ্যা তাকে দেবো, যে পানিচক্রের ব্যাখ্যাটা আমি তাকে দেবো। ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়েও যখন আমাদেরকে কার্যকারণ সম্পর্ক সহ বিভিন্ন রকম লজিক্যাল অ্যানালাইসিসের জায়গাগুলো পড়ানো হয়, সেটার প্রেক্ষিতে যেই শিক্ষক আমাকে সেই লেকচারটা দেন সে কি ওই চিন্তাটাকে ধারণ করেন? সে কি সায়েন্সকে অ্যাজ এ সায়েন্স হিসেবে ধারণ করতে পারছেন না। সে কিন্তু একটা বায়াসনেসের জায়গা থেকে আমাকে লেকচার দিচ্ছেন। ফলে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, কনসেপ্টটা ফ্রি হচ্ছে না, কনসেপ্টটা সায়েন্টিফিক হচ্ছে না, কনসেপ্ট একটা বায়াসড কনসেপ্ট হয়ে যাচ্ছে। সে কারণে আমরা মুক্তভাবে চিন্তাও করতে পারছি না, মুক্ত জ্ঞান চর্চা করতে পারছি না এবং কোনো নতুন উদ্ভাবনও হচ্ছে না। উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে ওই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমরা পিছিয়ে যাচ্ছি।